ছোটোবেলায় তো আমরা সিবিআই শুনলে ঘাবড়ে যেতাম, সিবিআই বাবা, পশ্চিমবঙ্গে সিবিআই আসছে, একটা খবর হয়ে যেত। এখন তো রোজই সিবিআই আর ইডি আসছে। আমার তো মনে হচ্ছে হেড অফিসটা মানে ইডি সিবিআই আর কলকাতা না করে দেয় কদিন পরে, দিল্লি থেকে উঠিয়ে দেবে ইডি সিবিআই, সবই কলকাতায়। আপনি ভাবুন তো, ইডি সিবিআই ছেড়ে দিন, আপনি থানায় একটা এফআইআর লেখাতে যাবেন, আপনার এফআইআর নেবে না। আপনারা তো সাংবাদিক, কতবার ফেস করেছেন। প্লেন একটা লোকের এগেনস্টে আপনার কগনিজেন্স, আপনি বলেছেন ওই লোকটা আমাকে মেরেছে, ব্যাগটা চুরি করে নিয়েছে, বসে থাকুন, ডিউটি অফিসার নেই, এ নেই সে নেই, একটা এফআইআর নিচ্ছেন, আবার আপনি টাকা দিয়ে দিন, স্টার্ট করে এফআইআর হয়ে যাবে। কয়লা দুর্নীতি, গরু পাচার, বালি পাচার সবকিছুতেই নাম জড়িয়ে তৃণমূলের। দীর্ঘদিন ধরে মামলা পড়ে রয়েছে, কোনো সুরাহা মেলেনি। আইপ্যাক সংক্রান্ত মামলায় কিছুটা স্বস্তি পেয়েছেন মমতা ব্যানার্জি, রায় স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্ট। মমতার আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে মামলা এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। আইনের ব্যর্থতা নাকি রাজনৈতিক ব্যর্থতা, প্রশ্ন উঠছেই। এরই মধ্যে রাজ্যের ঘাড়ে যখন এত দুর্নীতির মামলা, ঠিক তখনই নির্বাচনের আগে রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্বাচনের আগে প্রচারেও প্রচুর টাকা লাগবে। কোথা থেকে আসবে এই বিপুল পরিমাণে অর্থ? ভালো হয়ে আছে, খারাপ হচ্ছে, সব সরকারেরই রয়েছে। তৃণমূল সরকারের কিছু দুর্নীতি, যেগুলো সেটা বালি পাচার হোক, গরু পাচার হোক, কোল স্ক্যাম হোক, সব কিছুই এখন কোল স্ক্যামে ইডি কিছুটা এগোচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলাগুলো কোল্ড স্টোরেজে পড়ে রয়েছে বছরের পর বছর। এটা কি আইনি ফেলিয়ার নাকি রাজনৈতিক ফেলিয়ার? দেখুন, আইন বা মামলা ডিলে করাটাও কিন্তু একটা ট্যাকটিক্স, ঠিক আছে। আমার যদি মক্কেল যদি অ্যাকিউজড হয়, আমার যদি মক্কেলের সত্যি কোনো মানে হার্ম করে থাকে, বা মামলাটা হলে আমার মক্কেল যদি হেরে যায়, তাহলে আমি কোনোদিনই চাইবো না যে মামলাটা হোক। আমি চাইবো মামলাটা যতটা ডিলে করা যায়। এটাকেই বলা হয় ডাইলেটারি ট্যাকটিক্স, যেটা হচ্ছে একটা প্রসিডিওর হাইকোর্টের অ্যাডভোকেটদেরই, অ্যান্ড দ্যাট ইজ অ্যাডভোকেসি। হাউ ইউ উইল ডিলে দ্য প্রসিডিওর, দ্যাট ইজ অলসো পার্ট, মানে এটা একটা পার্ট। এবার মামলা কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে না, এটা বাস্তব সত্য ঘটনা। একটা হচ্ছে মামলার হিউজ প্রেশার, এবং দ্বিতীয়ত সত্যি মামলার হিয়ারিং এখন কম হচ্ছে, বা কিছু কিছু মামলা সত্যি কোল্ড স্টোরেজে চলে যাচ্ছে। এবার সেখানে যে পিটিশনার, তারও অনেক সময় কি বলবো, ইন্টারেস্ট চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে অনেক সময় পিটিশনার হয় স্টেট, সিবিআই, ইডি, তাদেরও হয়তো ভেতরে ভেতরে কোনো ইন্টারেস্ট জেগে উঠছে বা হারিয়ে যাচ্ছে, আমি জানি না, ওরাই বেস্ট বলতে পারবে। ফলে মামলাগুলো গ্যারেজ হয়ে যাচ্ছে। এগুলো খুব আনফর্চুনেট। সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যাটা হচ্ছে, আমি এখানে তৃণমূলকে দোষ দিই না। আমি তো বলবো যে মমতা ব্যানার্জির এখানে একদম কোনো দোষ নেই। যে উনি খুব ভালো নেত্রী হতে পারতেন, জানেন তো, উনি খুব ভালো নেত্রী হতে পারতেন। এবং তৃণমূল সরকারের ওনাদের লোকেদেরই বক্তব্য যে উনি মা শারদা নাকি, জানি না, আমার তো মনে হয় না, যাই হোক, হতেই পারতেন উনি, না হবার কিছু নেই। উনি যথেষ্ট সৎ আমি মনে করি, প্রচুর কাজ করেছেন এবং প্রচুর কাজ করতে পারতেন যদি ওনার আশপাশের ওই হয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনি যদি আপনার আশেপাশে যদি সবাই ক্রিমিনাল থাকে, আপনি রামকৃষ্ণ হয়ে বেশি দিন বাঁচতে পারবেন না। হয় ওই ক্রিমিনালগুলো রামকৃষ্ণ হয়ে যাবে বা বিবেকানন্দ হয়ে যাবে, আর না হলে যদি ওই রামকৃষ্ণ ওই 7টা ক্রিমিনালের মাঝখানে থাকে, তাহলে ওই দেখবেন যে নরেন গোসাই হয়ে গেল, ঠিক আছে। তো সুতরাং এটা সম্ভব নয়। এখন ব্যাপারটা আছে, একা মমতা ব্যানার্জি তো আর পুরো পশ্চিমবঙ্গকে মানে শুদ্ধিকরণ করতে পারবে না, সম্ভব নয়। এবার সাধারণ মানুষের ভেতরে লেভেলে করাপশানটা এই লেভেলে বেড়ে গেছে যে এখন আমার মনে হয় ওনার কন্ট্রোলের বাইরে, উনি চেয়েও এটাকে কন্ট্রোল করতে পারছেন না বা উনি পারবেন না। এবার এটা কীভাবে চেঞ্জ হয়? এটা হচ্ছে শিক্ষা। আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছিল, সমাজ শুধরাতে গেলে দরকার লোক শিক্ষা। আমাদের শিক্ষাটাকে সাকসেসফুলি আমাদের আগের সরকার, কমিউনিস্ট গভর্নমেন্ট সাকসেসফুলি মানে কীভাবে মানুষ অশিক্ষিত হয়ে থাকতে পারে আর ওই 1 টাকার গণশক্তি পড়তে পারে, সেটা শিখিয়ে গেছিলো। আর সেটার পরে যখন আমাদের এই সরকার এসে বুঝতে পারলো যে হ্যাঁ, বাহ, অশিক্ষিত লোক হলে খুব ভালো, সে সেটাকে কন্টিনিউ করে গেল। আমি জানি না আগামী দিনে কোনো সরকার এলে সে আরও অশিক্ষিত করে দেবে কি না,
বাট এটাই রিজন, এটা তো একটা মানে ইনফ্যাক্ট আজকে যদি আপনি বিবেকানন্দকে বসিয়ে দেন বা নেতাজি সুভাষচন্দ্র বোসকে বসিয়ে দেন আমাদের মানে রাজ্য চালাতে, সাধারণ মানুষ মেরে ফেলবে, অ্যাসাসিন করে দেবে, গুলি করে দেবে আমাদের আমাদের এর মতো, মানে গান্ধীজির মতো। কারণ সাধারণ মানুষ তো অত ভালো লোককে নিতে পারবে না, করাপশন এত বেশি। তো করাপ্টদের রাজা করাপ্টই হবে। তো তাকে ইউ ক্যানট এক্সপেক্ট কি আউট অফ দ্য বক্সে এসে একদম সেই সাদা ঘোড়ায় মানে সেই কল্কি অবতারের মতো আসবে আর সব কিছু দমন করে দেবে নিজের হাতে, এটা সম্ভব না। আমাদেরকেই জেগে উঠতে হবে, জাগ্রত হতে হবে আমাদেরকেই। উই শুড নো আওয়ার ওন রাইট, উই শুড প্রোটেস্ট। বাজেট রিসেন্টলি প্রেজেন্ট করা হয়েছে এবং বাজেটে প্রচুর ভাতা দেওয়া হয়েছে। ভাতা দেওয়া মানেই বিপুল অঙ্কের টাকার খরচা করা। আমার প্রশ্ন হচ্ছে, এই টাকার উৎস কোথায়? এবং সামনে আসন্ন নির্বাচন ক্যাম্পেনিং হবে, সেখানেও প্রচুর টাকা খরচা করতে হবে। টাকার টিএমসির কাছে তহবিলের উৎস কি বলে আপনার মনে হয়? দেখুন, সমস্যাটা হচ্ছে মানুষ এইখানেই ভুল করে। মানুষ মনে করে স্বাস্থ্যসাথী মানে হচ্ছে টিএমসির, আয়ুষ্মান ভারত মানে হচ্ছে বিজেপির। এইগুলো যে আপনার আমার ট্যাক্সের টাকার এক্সচেকার থেকে যাচ্ছে, এই অ্যাওয়ারনেসটাই আজকের দিনে মানুষের মধ্যে খুব কম। আমি স্বাস্থ্যসাথীও নেব, আমি আয়ুষ্মান ভারত প্রকল্পতেও আমি তার অ্যাডভান্টেজ নেব, কেন নেব না? কারণ এগুলো তো হচ্ছে এক্সচেকারের টাকা থেকে, আপনার আমার ট্যাক্সের টাকায় স্কিম। সেই স্কিম আবার পার্টির কবে থেকে হলো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো স্কিমগুলো সম্পূর্ণভাবে সরকারি স্কিম, কোনো পার্টির নয়। এবার কি হয়েছে, সরকার আমাদের খুব সাকসেসফুলি আইডেন্টিফাই করে নিয়েছে যে মানুষ কি চায়, বাঙালি কি চায়। সে রেখেছো বাঙালি করে মানুষ করনি। হ্যাঁ, বাঙালি কি চায়? বাঙালি চায় ভাত ডাল খেয়ে বাড়িতে ঘুমোতে আজকের দিনে। ঠিক আছে, যত কাজ কম হবে বাড়িতে ঘুমোবে, আর কিছু দরকার নেই, 1,500 টাকা যথেষ্ট। ঠিক আছে, এবার সেটা যদি 2,000 টাকা হয়ে যায় আরও ভালো, মাসে একবার মাংস ভাত খাবে, ঘুমোবে। এইটা আইডেন্টিফাই করে নিয়েছে আমাদের সরকাররা। ফলে এই ভাতার রাজনীতিতে কি হবে, আজ 1,500 টাকা দিচ্ছে, কালকে আসবে 2,000 টাকা দেবে, পরশুকেও 5,000 টাকা দেবে। এতে কি হবে, পুরো টোটাল সোসাইটিটা কোলাপস হয়ে যাবে। আমাদের যেরকম আগেও দেখেছি, মানে গোটা পৃথিবীতে সিভিলাইজেশন, একটা পুরো সম্পূর্ণ জাতি উধাও হয়ে গেছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হয়ে গেল, সেরকম আমাদের এই যে বাঙালি কালচার সিভিলাইজেশন শেষ হয়ে যাবে একদিন। এটাই হবে। আপনি কি করছেন, বলছেন যে তোমাকে কিচ্ছু করতে হবে না, খাও দাও ঘুমোও আর ভাতা নাও আর ভোট দাও। এই যে ভাতামুখী রাজনীতি, ভাতাটা আসবে কোত্থেকে? কালকে তো আরেকজন জিতে এসে বলবে আমি 10,000 টাকা দেবো, দেবে। ভাতাটা আসবে কোত্থেকে? এক্সচেকার থেকে। ফলে কি হবে, লোন বাড়বে, ঋণ বাড়বে। ঋণ বাড়লে কি হবে, একটা স্টেটের জিডিপি মানে কোন জায়গায় তলানিতে গিয়ে পৌঁছবে সেই স্টেটের জিডিপি। আপনি যে পরাধীন বলছেন, পরাধীন ভারতের মতো অবস্থা হয়ে যাবে তখন। কারণ আপনাদের মধ্যে তো কোনো স্বাধীনতা নেই। জিডিপি কম হলে কি হবে, মানুষ ধারে চলবে। ধার কারোর থেকে তো নেবেন, কোনো প্রাইভেট স্টেক থেকে ধার নেবেন, চামড়া তুলে দেবে সে তার টাকা ফেরত নিতে। আপনি তখন কী করবেন? মানুষ তখন গরুর মতো খাটবে। এটাই হবে। এটা মানুষ আজকে বুঝতে পারছে না। এই টাকাগুলো বরঞ্চ যদি এটা করতো যে হ্যাঁ তুমি 6 মাস আমার কাছে আসো, এইখানে একটা কিছু মানে শেখো, এখানে এই কাজটা করো, এবং 1,500 কেন তোমাকে 5,000 টাকা দেওয়া হবে, তাহলে সরকারের কাজও হতো, একটা স্কিল ডেভেলপমেন্ট হতো। 6 মাস পরে সেই লোকটাও খুশি, 1,500 টাকার জায়গায় 10,000 টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছু শিখে যাচ্ছে, সে সমাজে গিয়ে কিছু কন্ট্রিবিউট করবে, সমাজটা এগিয়ে যেত। সেইটা আর হবে না, সমাজটা পিছিয়ে যাচ্ছে। বিজেপি কি কোনোভাবে ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে? নির্বাচনের আগে সম্ভাবনা রয়েছে ইডি সিবিআই বনাম রাজ্যের সংঘাতের। বিরোধীদের একাংশের দাবি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করার। কিন্তু এত সহজে কি মিলবে রাষ্ট্রপতি শাসন? প্রশ্ন অনেক, উত্তর শুনবো সিদ্ধার্থ গোস্বামীর মুখ থেকে। আপনার কি মনে হয় বিজেপি ইডির মাধ্যমে টিএমসি নির্বাচনী তহবিলের উৎস বন্ধ করার চেষ্টা করছে? দেখুন, আমার এটা ব্যক্তিগত মতামত। আমার মনে হয় ভারতবর্ষে আমাদের যে ইকোনমি, এই যে আমরা বড় বড় কথা বলি, আমাদের আরবিআই, সেবি ইত্যাদি ইত্যাদি, এর পাশে না একটা প্যারালাল ব্ল্যাক মার্কেট রান করে ইকোনমি। আপনি যতই নোট বন্ধ করুন, আপনি ডাইস চেঞ্জ করে দিন, ডিজিটাল চলে যান, পুরো ডিজিটাল হয়ে গেল, আমরা মক্কেলদের দেখি ক্রিপ্টো কারেন্সিতে ট্রেডিং করছে। হ্যাঁ, ক্রিপ্টো কারেন্সিতে ফ্রড হচ্ছে, যেগুলো সাইবার ফ্রড।
তো এদের কাছে থাকবেই। তো এই যে একটা প্যারালাল ব্ল্যাক মার্কেট, আমার মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় এই প্যারালাল ব্ল্যাক মার্কেটটার কাজই হচ্ছে সাইড লাইনে এই সমস্ত ইলেকশন টাইমে ফান্ডিং করা করাপ্ট নেতা মন্ত্রীদের। এর কী উৎস, কোথা থেকে কে ধরবে? আজকে যদি ইডি সিবিআই সবাই যদি, আপনি ইডি সিবিআই ছেড়ে দিন, ইডি সিবিআই আমরা তাদের কথায় কথায় ইডি বলি, সিবিআই বলি। ছোটোবেলায় তো আমরা সিবিআই শুনলে ঘাবড়ে যেতাম, সিবিআই বাবা পশ্চিমবঙ্গে সিবিআই আসছে, এটা একটা খবর হয়ে যেত। এখন তো রোজই সিবিআই আর ইডি আসছে। আমার তো মনে হচ্ছে হেড অফিসটা মানে ইডি সিবিআই আর কলকাতা না করে দেয়, কদিন পরে দিল্লি থেকে উঠিয়ে দেবে ইডি সিবিআই, সবই কলকাতায়। আপনি ভাবুন তো, ইডি সিবিআই ছেড়ে দিন, আপনি থানায় একটা এফআইআর লেখাতে যাবেন, আপনার এফআইআর নেবে না। আপনারা তো সাংবাদিক, কতবার ফেস করেছেন। প্লেন একটা লোকের এগেনস্টে আপনার কগনিজেন্স, আপনি বলেছেন ওই লোকটা আমাকে মেরেছে, ব্যাগটা চুরি করে নিয়েছে, বসে থাকুন, ডিউটি অফিসার নেই, এ নেই সে নেই, একটা এফআইআর নিচ্ছে না, আবার আপনি টাকা দিয়ে দিন, স্টার্ট করে এফআইআর হয়ে যাবে। অন ক্যামেরা বলছি, এগুলো সবাই জানে। আমাকে যদি রিফিউট করতে চায় প্লিজ, আমি নিয়ে গিয়ে কোনোদিন ডিসগাউসে কোনো থানায় নিয়ে চলে যাব, সে দেখে নেবে থানার কী অবস্থা। তো যেখানে থানায় এরকম করাপশান, একদম বেসিক লেভেল একটা জায়গা, যেখানে একটা মানুষ তার গ্রিভ্যান্স, তার কমপ্লেন দিতে আসছে, তার অভিযোগ জানাতে এসছে, সেইখানের এই অবস্থা, তাহলে কোন জায়গাতে কোন অফিসার পারচেস হচ্ছে আর কোন জায়গাতে পারচেস হচ্ছে না, এটা বলা খুব কঠিন। মানুষের, বললাম না, মানুষের ভেতরে যতক্ষণ না নিজের প্যাট্রিয়টিজম না জাগবে, মানুষ যতদিন না নিজের দেশকে ভালোবাসবে, মানুষ যতদিন না নিজের নাগরিককে ভালোবাসবে, যে আমি এমন কিছু করব না যাতে আমার পরের জেনারেশন বা প্রজন্মের ক্ষতি হয়, আমি এমন কিছু করব না যাতে আমার পাশের লোকটার ক্ষতি হয়, আমি এমন কিছু করব না যাতে আমার দেশের ক্ষতি হয়, এই জিনিসটা যতক্ষণ না মানুষের মধ্যে জেগে উঠবে, করাপশান 100% তো ছেড়ে দিন, করাপশান কমবেই না, করাপশান থাকবে। আপনার কি মনে হয় আমরা কি আগামী 2 মাস ইডি, ইসি এবং টিএমসির মধ্যে একাধিক মামলা দেখতে চলেছি? আর সেকেন্ড, এই কারণের জন্য কি রাজ্যে রাষ্ট্রপতি শাসনও লাগু হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আগেও হয়তো বলেছিলাম, এখনও বলছি, যে ডেমোক্রেসি, অ্যারিস্টটলেরই কথা, ডেমোক্রেসি ইজ গুড in a society where the population is literate. যদি সোসাইটি অশিক্ষিত হয় তাহলে অটোক্রেসি ইজ দ্য বেস্ট থিং। ইনফ্যাক্ট নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তুমি একটা সমাজে যেখানে ম্যাক্সিমাম লোক অশিক্ষিত, তুমি যদি ডেমোক্রেসি চাও, তাহলে একটা মানুষ এক প্লেট বিরিয়ানিতে ভোট দেবে, কারণ সে ওই লার্জার পিকচারটা দেখবে না, সে তখন ছোট পিকচারটা, সে 3 দিন খাবার খায়নি। আপনার আমার কাছে এটা হাস্যকর লাগতে পারে, বাট একটা মানুষ যে 3 দিন 4 দিন খায়নি, প্রবল খিদে পাচ্ছে, তার মুখের সামনে একটা ভালো মানে বলে খাবার খুলে দেওয়া হলো, সে ভোট কেন, সে মানে মার্ডার করে দিতে পারে, সে ভোট দেবে। তো যে দেশে একটা বিরিয়ানিতে ভোট হতে পারে, তো সেখানে তো করাপশন হবেই। এবার ইডি সিবিআই সবই আসবে, কি হবে তাতে? আপনি বেসিক নিডটা তো আর করতে পারলেন না। এবার কি হতো, আমরা আগে কি জানতাম, আগে জানতাম যে মানুষ মামলা কখন করতে যায়, যখন সমস্ত দরজা আপনি নক করেছেন, সবাই দরজা বন্ধ করে দিয়েছে, লাস্ট অপশান ছিল মানুষের কাছে কোর্ট, বলতো যে আই উইল সি ইউ ইন কোর্ট, লাস্ট অপশান। মানুষ ফার্স্টেই গিয়ে দৌড়ে দৌড়ে করে চলে যেত না। এখন দেখবেন কিছু হলেই দৌড়ে দৌড়ে করে চলে যাচ্ছে, তারপরে সিবিআই, তারপরে ইডি। তার মানে কি, মানুষ এখন কোর্টকে ইউজ করছে to get remedy না, to delay, to so that people will not get remedy, যাতে মানুষের এই রেমিডিটা ডিলে হয়ে যায়, তার জন্য আমার এটা মনে হয় ব্যক্তিগত মতামত। কারণ আপনি প্রথম হচ্ছে প্রচুর এক্সট্রাকারের টাকা খরচা করছেন অ্যাডভোকেট হায়ার করতে, মামলা করছেন, তারপর সেই মামলার ট্রায়াল হচ্ছে, সেই মামলা চলতেই থাকছে, মানুষ ভুলে যাচ্ছে, নেক্সট ভোট চলে আসছে। আপনার কি মনে হয় এই কারণে রাষ্ট্রপতি শাসনও লাগু হতে পারে রাজ্যে? দেখুন, রাষ্ট্রপতি শাসন লাগু হওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি, কারণ একটু ডিসিপ্লিন থাকা দরকার। বাট ব্যাপারটা হচ্ছে যে এখন রাষ্ট্রপতি শাসন আজকের দিনে আমাদের যা ল, সেটা কিন্তু অত ইজি নয়, এটা অত ইজিলি এটা পারমিট করবে না। একটা সেন্সাস থেকে মানে আমাদের ওটা তো পাস হতে হবে ক্যাবিনেট থেকে, অত ইট ইজ নট ইজি। মানে আগে যা হয়ে গেছে, বাট আজকের দিনে রাষ্ট্রপতি শাসনটা জারি হওয়াটা অতটা ইজি নয়। বাট এগেন, ভবিষ্যৎ তো কেউ জানে না, আমরাও জানি না।